আজকে করাবো 11 নম্বর স্কুল মিত্র নিউট্রিশন মেন। 1 নম্বর, উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম কি? উত্তর হচ্ছে সূর্য কুমার সেন। 2, মাস্টারদা রবীন্দ্রনাথকে কি অভিধায় ভূষিত করেছিলেন? উত্তর কবি সম্রাট। 3, তাল নবমী কোন মাসে পালিত হয়? উত্তর ভাদ্র মাসে। 4, রাজার পিসির ক্রিকেট খেলার উপকরণ কি? উত্তর কুমড়ো। 5, একলা কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? উত্তর আমায় তুমি লক্ষ্মী বলো। 6, মিষ্টি কবিতা ছাড়া আখের কথা রয়েছে তোমার পাঠ্যসূচিতে অন্য রচনার নাম? উত্তর হচ্ছে বোকা কুমিরের কথা। এবার আসছি এর পরের পাতাটা। 7, উত্তম পুরুষ বাচক শব্দ হচ্ছে আমরা। 8, খাঁটি শব্দটির বিপরীত হচ্ছে ভেজাল। 9, আবাহন শব্দটির বিপরীত হচ্ছে বিসর্জন। 10, কোন পুরুষে সম্ভ্রম বা সম্মানসূচক শব্দ প্রয়োগের রীতি নেই? উত্তর হচ্ছে উত্তম পুরুষ। 11, সলজ্জ শব্দটির বিপরীত শব্দ হবে নির্লজ্জ। এবার 2-এর যে প্রশ্নগুলো আছে এগুলো আমি টাইপ করে লিখেছি, চলো সেগুলো দেখিয়ে দিই। 2-1, আবোল তাবোল কবিতার বইটি কার লেখা? উত্তর আবোল তাবোল কবিতার বইটি সুকুমার রায়ের লেখা। 2, আকাশের দুই বন্ধুর নাম কি কি? আকাশের দুই বন্ধুর নাম পেটকাটা ও চাঁদিয়াল। 3, কোন বিষয়কে কবির মস্ত আশীর্বাদ বলে মনে হয়েছে? উত্তর মাথার ওপর গাছের পাতা ঝরে পড়াকে কবির মস্ত আশীর্বাদ বলে মনে হয়েছে। 4, তাল থেকে তৈরি কোন কোন খাবার তোমার ভালো লাগে? উত্তর তাল থেকে তৈরি তালের বড়া আমার খুব প্রিয়। 5, চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তর চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। 6, ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? ঘনাদা চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। 7, ভোতা শব্দের বিপরীত অর্থ হচ্ছে তীক্ষ্ণ। 8, আকাশ এর বিপরীত শব্দ কি? উত্তর আকাশ এর বিপরীত শব্দ পাতাল। 9, তুই শব্দটি কোন পুরুষ? তুই মধ্যম পুরুষ। 10, ওরা শব্দটি কোন পুরুষ? ওরা প্রথম পুরুষ। 11, আশীর্বাদ শব্দটির বিপরীত শব্দ কি? উত্তর আশীর্বাদ শব্দটির বিপরীত শব্দ হলো অভিশাপ। 3-1, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত? তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন? উত্তর হচ্ছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উড়ত, তার বদলে বিপ্লবীরা স্বাধীন ভারতের পতাকা ওড়ালেন। 3-2, তাল নবমী গল্পে কয়টি শিশুর চরিত্র রয়েছে, তাদের নাম কি কি? তাল নবমী গল্পে 2টি শিশুর কথা আছে, নেপাল ও গোপাল। 3, আকাশ কেমন থাকলে ঘুড়ি ওড়াতে সুবিধা হয়? ঘুড়ি ওড়াতে গেলেই বা কী কী লাগে? উত্তর আকাশ রোদ ঝলমলে থাকলে ঘুড়ি ওড়াতে সুবিধা হয়। ঘুড়ি ওড়াতে গেলে লাগে ঘুড়ি, সুতো এবং লাটাই। এবার 4 প্রশ্নগুলো। 4-1, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? উত্তর কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে কাঠবিড়ালি, সবুজ গাছপালা এবং চলাচলের পথ। চুপ থাকাটাও কীভাবে কবির মনে বাজনা বাজায়? কবি কখনো কখনো নিজেকে একা ভেবে দুঃখ পান, তার একাকিত্ব নীরবতা তাকে কষ্ট দেয়, কিন্তু তিনি প্রকৃতির কাছে সঙ্গ পান। সবুজ গাছপালা, গাছের ছায়ায় ঢাকা পথ, চঞ্চল কাঠবিড়ালি কবিকে সঙ্গ দেয়। গাছের পাতা তার মাথার উপর ঝরে পড়ে, গাছের পাতা ঝরে পড়ার শব্দ, কাঠবিড়ালি লাফালাফি সবই যেন ছন্দের মতো কবির প্রাণে প্রতিধ্বনিত হয়। তখন কবি চুপ করে থাকলেও তার অন্তরে নীরবতা সেই ছন্দে মুখরিত হয়ে ওঠে। 4-3, রানীর মাথায় অষ্টপ্রহর কী বাধা থাকে এবং রানীর দাদা কোথায় পেরেক ঠোকে? বোম্মাগড়ের রাজা কবিতায় রানীর মাথায় অষ্টপ্রহর বালিশ বাঁধা থাকে এবং রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকে। এটা বানানটা ভুল আছে, এটা ঠোকে হবে, ঠয়কার কয়েকার ঠোকে। ওকে, এবার 5-1, বোম্মাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখো। সুকুমার রায়ের লেখা বোম্মাগড়ের
একটা র হবে। রাজা কবিতাটি খুব মজার। এখানে অনেক মজার মজার নিয়মকানুন আছে। কবিতাটিতে যেসব মানুষজনের নিয়মকানুনের কথা বলা হয়েছে তাদের সবটুকুই অদ্ভুত ধরনের। এখানে রাজামশাই আমসত্ত্ব ভাজা সবসময় ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। রানীর মাথায় সারাদিন বালিশ বাঁধা থাকে। রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকে। সর্দি কাশি হলে সেখানকার লোকেরা ডিগবাজি খায়। জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখে। ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়। পণ্ডিতেরা টাকের ওপর ডাকটিকির মারে। ঘিয়ের মধ্যে ট্যাকে ঘড়িটা ডুবিয়ে রাখে। শিরিষ কাগজ দিয়ে রাজা বিছানা পাতে। এছাড়াও মন্ত্রী, রাজা পিসি, খুড়ো এরাও নানান অদ্ভুত ধরনের কাজ করে। 5-2 বাজনা শব্দটা শুনলে তোমার চোখে কোন কোন ছবি ভেসে ওঠে? কোন কোন বাজনার নাম তুমি জানো? কোন কোন বাজনা বাজাতে তুমি দেখেছ? উত্তর, বাজনা শব্দটা শুনলে আমার চোখে ঢাক, ঢোলের ছবি ভেসে ওঠে। হারমোনিয়াম, ড্রাম, ঢাক, ঢোল, কাসর প্রভৃতি বাজনার নাম আমি জানি। আমি হারমোনিয়াম এবং ঢাক বাজতে দেখেছি। 6-1 বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যে হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। বর্ষা রাতে গোপাল স্বপ্ন দেখেছিল জটে পিসিমা ও তার মেয়ে লাবণ্যদি তাকে আদর যত্ন করে খাওয়াচ্ছে। খেজুর গুড়ের পায়েস, তিল পিটুলি, কাঁকুড়ের ডালনা, মুগ ডাল এই সমস্ত ভালো ভালো খাবার সে খাচ্ছে, কিন্তু তার স্বপ্নই থেকে গেল। জটে পিসিমা গোপালকে নিমন্ত্রণই করল না। এভাবে গোপালের দেখা স্বপ্ন মিথ্যে হয়ে গেল। 6-2 ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? উত্তর, ইংরেজদের অত্যাচারের সম্মুখীন হয়ে একসময় ভারতবাসীর ধৈর্য ও সহিষ্ণুতার বাঁধ ভেঙে যায়। চট্টগ্রামের যুবকরা মাস্টারদা সুজা সেনের নেতৃত্বে ইংরেজ পুলিশদের সঙ্গে লড়াই করে তাদের গোলাবারুদের ভাণ্ডার লুট করে নেয়। আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে। তারা টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও আগুন লাগিয়ে দিয়েছিল। 2 জায়গায় রেলের লাইন ভেঙে দিয়ে ট্রেনে করে ইংরেজদের শহরে আসার পথ বন্ধ করে দিয়েছিল। সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল। এভাবেই তারা মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। পত্র 7 নম্বর বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের বিষয়ে বন্ধুকে একটি পত্র লেখো। প্রথমে নিজের ঠিকানা লিখবে এবং ডেট দেবে, যেটা আমি করে দিয়েছি। প্রিয় রোহিত, কেমন আছিস? অনেক দিন তোর কোনো খবর নেই, আশা করে ভালো আছিস। আজ তোকে আমাদের স্কুলে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সম্পর্কে জানাতে লিখছি। আমাদের স্কুলের এই বছরের স্বাধীনতা দিবস অনুষ্ঠানটি ছিল সত্যি দারুণ এবং স্মরণীয়। সকাল ঠিক 7টায় অনুষ্ঠান শুরু হয়েছিল। প্রথমে আমাদের প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেন। আমরা সবাই তখন সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে উঠি। এরপর কিছু শিক্ষিকা ও ছাত্রছাত্রী স্বাধীনতা সংগ্রামী ও দেশের বীর শহীদদের উদ্দেশ্যে বক্তৃতা দেয়। তাদের কথায় যেন দেশপ্রেমের এক নতুন জাগরণ ঘটেছিল। সবচেয়ে ভালো লেগেছিল সাংস্কৃতিক অনুষ্ঠানটি। ছোট ছোট ছেলেমেয়েরা দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করে। আমাদের সিনিয়র ক্লাসের কয়েকজন একটি নাটক মঞ্চস্থ করে। সেখানে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছিল। অনুষ্ঠান শেষে আমাদের স্কুলের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। তুই থাকলে অনুষ্ঠানটি আরও জমে উঠত। পরের বার নিশ্চয়ই একসঙ্গে থাকবো। আজ এই পর্যন্তই। তোর স্কুলের অনুষ্ঠান কেমন হয়েছে তা জানিয়ে চিঠি লিখিস। বাড়ির সবাইকে আমার প্রণাম জানাস। এটি তোর বন্ধু শিবা মাহাতো। এবার এখানে বন্ধুর নাম, তার নিচে প্রয়োজন নেই বন্ধুর বাবার নাম এবং একটা ঠিকানা দিয়েছি। তোমরা যেমন ইচ্ছা ঠিকানা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আসি পরের। 8-এর 3টে রচনা আছে। প্রথম রচনা হচ্ছে গাছ আমাদের বন্ধু। মানুষের বন্ধু শুধু মানুষ নয়, প্রকৃতি মানুষের এক বড় বন্ধু। মানুষ বা যে কোনো প্রাণী বেঁচে আছে প্রকৃতির ওপর নির্ভর করে। গাছপালা হলো সেই প্রকৃতির একটি বড় উপাদান। গাছগাছালির জন্যই প্রকৃতি সবুজ। মানুষের কাছে গাছের মূল্য অনেক। শুধু ছায়া, ফুল, ফল বা কাঠ দিয়েই গাছ মানুষের উপকার করে না। গাছের সবচেয়ে বড় দান অক্সিজেন। এই গ্যাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা কৃত্রিমভাবে তৈরি করতে প্রকৃতিতে যোগান দেওয়া সম্ভব।
এটা কৃত্রিমভাবে তৈরি করে প্রকৃতিতে যোগান দেওয়া সম্ভব নয়। একমাত্র গাছই অনবরত অক্সিজেন বাতাসে যোগান দিয়ে চলেছে। শুধু তাই নয়, প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শুষে নিয়ে পরিবেশকে সুস্থ রাখে গাছ। কিন্তু আমরা পৃথিবীর লোভী মানুষেরা সম্পদের লোভে গাছ কেটে চলেছি, নির্বিচারে বন কেটে বসতি করে তুলেছি। বৃক্ষহত্যায় মানুষের জুড়ি নেই, তাই আজ প্রকৃতির সর্বাঙ্গে দূষণ ছড়িয়ে পড়েছে। পরিবেশ তাই এত দূষিত যে তাতে মানুষের বাস করা অসম্ভব হয়ে উঠেছে। এখানে একটা দাড়ি হবে, এই এবার ঠিক আছে। পরের রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, সুরকার, চিত্রশিল্পী এবং দার্শনিক। 1861 সালে 7 মে কলকাতা জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তার জন্ম হয়। ছোটবেলা থেকেই তার অসাধারণ প্রতিভা প্রকাশ পায়। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তার আগ্রহ কম থাকলেও তিনি নিজের চেষ্টায় বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের পরিধি ছিল বিশাল। তিনি কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং ভ্রমণ কাহিনী সব ক্ষেত্রেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, যা প্রথম কোনো এশীয় হিসাবে তার এই বিরল সম্মান অর্জন। তিনি কেবল সাহিত্য রচনা করে ক্ষান্ত হননি, সমাজ সংস্কার এবং শিক্ষাক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন, ভারতের জনগণমন এবং বাংলাদেশের আমার সোনার বাংলা। 1941 সালে তিনি পরলোক গমন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কাজের মধ্যে দিয়ে চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন। তার রচনাগুলো আজও আমাদের জীবনে অনুপ্রেরণা যোগায় এবং তার দর্শন আমাদের পথ প্রদর্শক হিসাবে কাজ করে। আজকের শেষ রচনা হচ্ছে শরৎকাল। শরৎকাল হলো বর্ষার শেষে এবং শীতের আগমনের আগে আসা এক সুন্দর ঋতু। এটি বাংলা ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে গঠিত। এই সময়ে প্রকৃতি এক নতুন রূপে সেজে ওঠে, যা মনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে। শরৎকালে আকাশ হয় মেঘমুক্ত এবং নীল, যা পেঁজা তুলোর মতো সাদা মেঘে ভেসে বেড়ায়। সকালে দুর্বাঘাসের ওপর শিশিরের কণা মুক্তোর মতো জ্বলজ্বল করে। এই সময় বাতাসে একটা স্নিগ্ধতা থাকে এবং চারদিক ভরে থাকে শিউলি ও কাশফুলের মিষ্টি গন্ধে। নদীর ধারে ও খোলা মাঠে কাশফুলের সাদা আস্তরণ তৈরি হয়। শরৎকাল মানে উৎসবের মরশুম। এই সময়ে বাঙালিরা সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো পালন করে। এই উৎসবকে ঘিরে ঘরে ঘরে আনন্দের ঢেউ লাগে। সবাই নতুন পোশাকে সেজে ওঠে, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের বাড়িতে লেগে থাকে অবাধ আনাগোনা। এছাড়াও লক্ষ্মী পূজা, কালী পূজা, ভাইফোঁটা এবং ছট পূজার মতো উৎসবও এই সময় পালিত হয়। এই উৎসবগুলো আমাদের মধ্যে একতা এবং ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করে তোলে। শরৎকাল একদিকে যেমন উৎসবের বার্তা নিয়ে আসে, তেমনই এর স্নিগ্ধতা মনকে ছুঁয়ে যায়। এই ঋতুতে না থাকে গ্রীষ্মের কাঠফাটা রোদ, না থাকে বর্ষার অবিরাম বৃষ্টি। হালকা শীতল হাওয়া আর নীল আকাশ মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে। এই কারণেই শরৎকে বলা হয় ঋতুর রানী। এর নির্মল সৌন্দর্য আর উৎসবের আমেজ আমাদের জীবনকে সতেজ করে তোলে। শরৎকাল প্রকৃতির এক বিশেষ উপহার, যা আমাদের মধ্যে নতুন আশা ও আনন্দ জাগিয়ে তোলে। আসুন এতটাই। এরপরে ভিডিও আমি আনবো 12 নম্বর স্কুল।